শেক্সপিয়ারের বিখ্যাত সনেট 129-এর মূল বিষয়গুলো নিয়ে এটি আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আচ্ছা, আপনারা হয়তো ভাবছেন শত শত বছর আগের একটা কবিতা কিভাবে আজকের দিনের মানুষের মনস্তত্ত্বকে এত নিখুঁতভাবে তুলে ধরে। মূলত এটি মানুষের তীব্র কামনা আর আমাদের সাময়িক পাগল হয়ে যাওয়ার একটি দারুণ নাটকীয় উদাহরণ। প্রথমত, কবিতাটিতে কামনাকে এক ধরনের জীবনী শক্তির অপচয় বা হাইজ্যাকিং হিসেবে দেখানো হয়েছে। মানে এটা পাওয়ার আগে একদম স্বর্গ মনে হয়, কিন্তু পাওয়ার ঠিক পর মুহূর্তেই শুরু হয় চরম হতাশা আর অনুশোচনা। একবার ভেবে দেখুন তো, কেন আমরা এমন কিছুর পেছনে পাগলের মতো ছুটি যা শেষ পর্যন্ত আমাদের তিক্ত হতাশায় ডুবিয়ে দেয়। দ্বিতীয়ত, এই ধ্বংসাত্মক স্বভাবটা বোঝাতে শেক্সপিয়ার একটি চমৎকার রূপক ব্যবহার করেছেন, আর তা হল গিলে ফেলা টোপ বা বড়শি। ঠিক যেমন একটা মাছ না বুঝে টোপ গিলে ফাঁদে আটকে যায়, মানুষও মোহের বশে নিজের সমস্ত যুক্তি বুদ্ধি হারিয়ে ফেলে, সাময়িকভাবে পুরোপুরি অন্ধ হয়ে যায়। অবশেষে এই ফাঁদে পড়ার পর আমাদের মানসিক অবস্থা ঠিক কেমন হয়, শেক্সপিয়ার শুধু শব্দের অর্থ দিয়ে নয়, বরং কবিতার এলোমেলো ছন্দের মাধ্যমেও তা বুঝিয়েছেন। আপনি লক্ষ্য করলে দেখবেন কবিতার শব্দগুলো এমনভাবে সাজানো যে পড়তে গেলে মনে হবে আপনি হোঁচট খাচ্ছেন। এই ভাঙা ভাঙা ছন্দ মূলত কামনায় আটকে পড়া মানুষের ছটপটানি আর অস্থিরতাকেই ফুটিয়ে তোলে। আমরা সবাই জানি এই সাময়িক স্বর্গ আসলে নরকের পথ, তবুও কেউই নিজেকে আটকাতে পারে না। পরিশেষে সনেট 129 আমাদের এটাই মনে করিয়ে দেয় যে কামনার এই ক্ষণস্থায়ী স্বর্গ মানুষকে অনিবার্যভাবেই এক পলায়ন অযোগ্য নরকের দিকে টেনে নিয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানে ধরুন মানুষের যে কোনো ভাঙা হাড় বা এই জাতীয় কিছু এক্স-রে বা এমআরআই করে অত্যন্ত পরিষ্কারভাবে দেখা যায় সমস্যাটি ঠিক কোথায়, তা স্ক্যানার নিখুঁতভাবে চিহ্নিত করতে পারে। একদম ঠিক। কিন্তু মানুষের মন যখন কোনো কিছুর তীব্র লালসায় নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করতে উদ্যত হয়, যখন যুক্তিবোধ পুরোপুরি অন্ধ হয়ে যায়, তখন সেই ধ্বংসাত্মক প্রবৃত্তি মাপার জন্য তো কোনো স্ক্যানার নেই। না, সেরকম কোনো যন্ত্র তো আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা দেখব প্রায় 400 বছর আগে শেক্সপিয়ার কিভাবে আধুনিক নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞানের কোনো যন্ত্রপাতি ছাড়াই মানুষের মনের সেই অন্ধকারতম স্ক্যান রিপোর্টটি নিখুঁতভাবে লিখে গিয়েছিলেন। ব্যাপারটা সত্যি খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার ভিত্তি হল শেক্সপিয়ারের বিখ্যাত সনেট 129, দ্য এক্সপেন্স অফ স্পিরিট ইন আ ওয়েস্ট অফ শেম। তবে এটা বলে রাখা ভালো যে এটি কেবল একটি পুরনো কবিতার আবৃত্তি বা আক্ষরিক অনুবাদ নয়। অবশ্যই না, এটা তার চেয়ে অনেক গভীর কিছু। রাইট। মানুষের আদিম প্রবৃত্তি, বিশেষ করে ক্ষণস্থায়ী কামনা, কিভাবে মানুষের যুক্তিবোধকে ধ্বংস করে এবং একটি মনস্তাত্ত্বিক ফাঁদ তৈরি করে, তার স্নায়ুবিক ব্যবচ্ছেদ করাটাই আজকের মূল লক্ষ্য। শেক্সপিয়ারের এই লেখাটি মূলত মানব মনের এমন এক দ্বন্দ্বের দলিল যা আসলে যে কোনো আধুনিক স্নায়ুবিজ্ঞানীর কাছেও পরম বিস্ময়। মানুষের কামনা এবং তার যৌক্তিক মস্তিষ্কের মাঝে যে স্নায়ুবিক যুদ্ধ চলে, সেই যুদ্ধের ময়দানটি কতখানি রক্তাক্ত এবং অগোছালো হতে পারে তা অত্যন্ত রূঢ়ভাবে এখানে তুলে ধরা হয়েছে। এটি আক্ষরিক অর্থেই একটি কেস স্টাডি। ও আচ্ছা, একটা ক্লিনিক্যাল অবজারভেশনের মতো। ঠিক তাই। এটা দেখায় কিভাবে মানসিক শক্তির চূড়ান্ত অবক্ষয় ঘটে এবং মানুষ নিজের অজান্তেই একটি ধ্বংসাত্মক চক্রের ভেতরে ঢুকে যায়। এই অবক্ষয়ের শুরুটা কিন্তু হয় খুব অদ্ভুত একটি প্রক্রিয়ার মাধ্যমে। সোর্সে যেমনটা উল্লেখ করা হয়েছে, জীবনী শক্তি বা স্পিরিটের অপচয় ঘটে একটি লজ্জাজনক কাজের ভেতর দিয়ে। হ্যাঁ, প্রথম লাইনটাই তো এমন। এই রূপান্তরটি খুব আকস্মিক, একদম হঠাৎ করেই হয়। এর আগ পর্যন্ত যা একটি সাধারণ উত্তেজনা বা কল্পনা, বাস্তবে রূপ নেওয়ার পরপরই তা মিথ্যাবাসী, নিষ্ঠুর, রক্তাক্ত, বর্বর এবং অবিশ্বস্ত হয়ে ওঠে। এখানে একটি বড় প্রশ্ন সামনে আসে আমার। কি প্রশ্ন? ধরুন, ব্যাপারটা অনেকটা একটা শান্ত নদীর মতো, কিন্তু সেই নদী যখন হঠাৎ বাঁধ ভেঙে চারপাশে সবকিছু ধ্বংস করে ফেলা এক ভয়ঙ্কর বন্যায় রূপ নেয়, মানুষের ভেতরে সাধারণ একটি ইচ্ছা বা উত্তেজনা কিভাবে এত দ্রুত নৈতিকভাবে বিপথগামী এবং বর্বর রূপে বদলে যায়। এই হিংস্রতা বা রূপান্তরের পেছনের বিজ্ঞানটি আসলে অত্যন্ত সুনির্দিষ্ট। মানুষের মস্তিষ্ক মূলত দুটি ভিন্ন প্রক্রিয়ায় কাজ করে। আচ্ছা। একটি হল ফ্রন্টাল কর্টেক্স, যা মানুষের যুক্তিবোধ, দীর্ঘমেয়াদী পরিণতি চিন্তা এবং ভালো মন্দের বিচার করে। এটিকে বলা যায় মস্তিষ্কের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও, যে লজিক্যাল ডিসিশনগুলো নেয় আর কি। ঠিক ধরেছেন। অন্যদিকে রয়েছে
প্রিমিটিভ মেইন বা আদিম মস্তিষ্ক, বিশেষ করে অ্যামিগডালা এবং রিভার্ড সেন্টারের মতো অংশগুলো। যেগুলোর কাজ শুধু ইমোশন বা বেঁচে থাকা নিয়ে। হ্যাঁ, যা কেবল বেঁচে থাকা এবং তাৎক্ষণিক আনন্দের প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করে, এটা সীমানার মধ্যে আটকে রাখতে পারে। কন্ট্রোলে রাখে আর কি। রাইট। কিন্তু সেই আকাঙ্ক্ষা যখন অ্যাকশন বা বাস্তবে রূপ নিতে শুরু করে, তখনই আদিম মস্তিষ্ক হঠাৎ করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তার মানে মানুষের ভেতরের সেই যুক্তিবাদী সিইও তখন পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়ে। একদম। সে তখন আর কিছুই করতে পারে না। ব্যাপারটাকে অনেকটা আধুনিক উড়োজাহাজের নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে তুলনা করা যেতে পারে বলে আমার মনে হচ্ছে। বাহ, সুন্দর উপমা। কিভাবে? ধরুন উড়োজাহাজের অটো পাইলট সিস্টেম খুব চমৎকারভাবে কাজ করছে, কিন্তু হঠাৎ করে পুরো সিস্টেমে একটি ক্ষতিকর ভাইরাস ঢুকে পড়ল। যুক্তিবাদী পাইলট ককপিটে বসে আছেন। তিনি ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন যে বিমানটি সম্পূর্ণ ভুল এবং বিপজ্জনক পথে এগোচ্ছে, কিন্তু কন্ট্রোল প্যানেলের বোতামগুলোর ওপর তার আর কোনো নিয়ন্ত্রণ নেই। সবকিছু স্তব্ধ হয়ে গেছে। এই ভাইরাসের উপমাটি মস্তিষ্কের ভেতরের ওই মুহূর্তের অবস্থার নিখুঁত একটি চিত্র। আকাঙ্ক্ষার তীব্রতা যখন সীমানা অতিক্রম করে, তখন যৌক্তিক মস্তিষ্ক ঠিক ককপিটে বসে থাকা ওই অসহায় পাইলটের মতনই আচরণ করে। মানে সে সব দেখছে, কিন্তু নিরুপায়। ঠিক। সে জানে কাজটা ভুল, কিন্তু স্নায়বিক রাসায়নিক প্রবাহ এতটাই শক্তিশালী থাকে যে যুক্তিবোধ সেখানে খড়কুটোর মতো ভেসে যায়। শেক্সপিয়ার এই জন্যই এই অবস্থাকে চরম অবিশ্বাস্ত এবং মিথ্যাভাষী বলেছেন। এখন বুঝতে পারছি কেন তিনি পার্সনিফাই করেছেন লালসাকে। হ্যাঁ, কারণ লালসা মানুষকে তখন এমন সব কাজ করতে বাধ্য করে, এমন সব মিথ্যা বলতে প্ররোচিত করে, যা হয়তো স্বাভাবিক অবস্থায় সে কখনোই করত না। এই সময় মানুষের ভেতরের গঠনমূলক জীবনী শক্তি বা স্পিরিট একটি ধ্বংসাত্মক শক্তিতে পরিণত হয়, যাকে সনেটে ওয়েস্ট অফ শেম বলা হয়েছে। একদম। মস্তিষ্ক তখন কেবল একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে ফোকাস করে টানেল ভিশন তৈরি করে। চারপাশের অন্য সব কিছু তার কাছে অদৃশ্য এবং অপ্রয়োজনীয় হয়ে যায়। কিন্তু মস্তিষ্কের এই অন্ধ ফোকাস বা নির্দিষ্ট লক্ষ্যের দিকে ছুটে চলার পরিণতিটা আরও চমকপ্রদ। সোর্সে দেখা যাচ্ছে আকাঙ্ক্ষিত বিষয়টি পাওয়ার ঠিক পরের মিলিসেকেন্ডেই কিন্তু মানসিক সমীকরণ সম্পূর্ণ উল্টে যায়। হ্যাঁ, ম্যাজিকের মতো বদলে যায় সব। যে জিনিসটি পাওয়ার জন্য এতক্ষণ সব যুক্তিবোধ বিসর্জন দেওয়া হলো, সেটি পাওয়ার পরপরই তার প্রতি এক ধরনের তীব্র ঘৃণার জন্ম নেয়। শেক্সপিয়ার অত্যন্ত স্পষ্টভাবে বলছেন, এনজয়েড নো সুনার বাট ডিসপাইসড স্ট্রেইট, মানে কামনা পূরণ হওয়া মাত্রই আনন্দ মুছে যায় এবং তা চরম বিতৃষ্ণায় পরিণত হয়। হ্যাঁ, যে জিনিসটিকে কিছুক্ষণ আগেও অমূল্য মনে হচ্ছিল, তা হঠাৎ করে মূল্যহীন হয়ে পড়ে। কেন এমনটা হয়? এই চরম বিতৃষ্ণা জায়গাটিতেই নিউরোসায়েন্সের সবচেয়ে বড় খেলাটা কাজ করে। মানুষের মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টার বা পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা যখন উদ্দীপিত হয়, তখন প্রচুর পরিমাণে ডোপামিন নামক নিউরোট্রান্সমিটারের নিঃসরণ ঘটে। ডোপামিন মানে যাকে আমরা ফিল গুড হরমোন বলি? অনেকেই মনে করেন ডোপামিন মানেই আনন্দ, কিন্তু আধুনিক বিজ্ঞান বলে ডোপামিন হল অ্যান্টিসিপেশন বা কোনো কিছু পাওয়ার তীব্র প্রত্যাশার অণু। ও আচ্ছা, মানে পাওয়ার আনন্দ নয়, বরং পাওয়ার এক্সাইটমেন্ট। ঠিক তাই। এই ডোপামিনই মানুষকে পাগল করে তোলে কোনো কিছু পাওয়ার জন্য। কিন্তু লক্ষ্য অর্জনের সাথে সাথে মস্তিষ্কে সেই ডোপামিনের মাত্রা হুড়ুমুড় করে নিচে নেমে যায়। একটা ক্র্যাশ হয় আর কি। একদম। এই যে হঠাৎ ডোপামিন ক্র্যাশ, এটি মস্তিষ্কে একটি বিশাল রাসায়নিক শূন্যতা তৈরি করে। শেক্সপিয়ার এই বিষয়টিকে একটি ফাঁদ বা সোয়ালোড বেইট হিসাবে আখ্যায়িত করেছেন। বেইট মানে তো মাছ ধরার টোপ, পারে নিজেকে রক্ষা করতে পারে, তাই না? হ্যাঁ, সার্ভাইভালই তো বিবর্তনের মূল কথা। তাহলে যদি মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টার এমন একটি টোপ বা ফাঁদের দিকে ঠেলে দেয়, যা পাওয়ার পর রাসায়নিকভাবে একেবারে শূন্য হয়ে পড়তে হয়, নিজেকে ঘৃণা করতে হয়, তবে তো এটির বিবর্তনের একটি বড় ধরনের ডিজাইনের ত্রুটি। খুব ভ্যালিড একটা পয়েন্ট। প্রকৃতি কেন এমন একটা ফাঁদ তৈরি করবে যা আক্ষরিক অর্থেই আত্মঘাতী এবং মানুষকে মানসিক অবসাদের দিকে ঠেলে দেয়? যুক্তিবোধ কেন এই টোপের সামনে এতটা অসহায়? এই ডিজাইনের ত্রুটির ধারণাটি অত্যন্ত প্রাসঙ্গিক। বিজ্ঞানের ভাষায় এটিকে এভলিউশনারি মিসম্যাচ বা বিবর্তনগত অসামঞ্জস্য বলা হয়। এভলিউশনারি মিসম্যাচ? হ্যাঁ। ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। বিবর্তনের মূল লক্ষ্য হচ্ছে প্রজনন এবং প্রজাতির টিকে থাকা। আদিম যুগে মানুষের টিকে থাকার জন্য ক্যালোরি বা প্রজননের সুযোগ পাওয়া মাত্রই তা গ্রহণ করার দরকার ছিল,
কারণ তখন সুযোগ ছিল অত্যন্ত সীমিত। রাইট, তখন তো আর সুপারমার্কেট ছিল না। ঠিক, তাই প্রকৃতি মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করেছে যেন সে দীর্ঘমেয়াদী পরিণতির কথা না ভেবে তাৎক্ষণিক পুরস্কারের দিকে ঝাঁপিয়ে পড়ে। রিওয়ার্ড সেন্টারের কাজ শুধু ওই ঝাঁপ দেওয়া পর্যন্তই। মানে ঝাঁপ দেওয়ার পরের দায়িত্ব তার না। একদমই না। ঝাঁপ দেওয়ার পর যখন সে শূন্যে ভাসছে, তখন তার পরিণাম কি হবে তা নিয়ে আদিম মস্তিষ্কের কোনো মাথা ব্যথা নেই। সর্বনাশ। টোপ গিলে ফেলার পর যখন ফ্রন্টাল কর্টেক্স বা যৌক্তিক মস্তিষ্ক পুনরায় জেগে ওঠে, তখনই আসল সমস্যাটি শুরু হয়। মানে সিইও সাহেব যখন আবার কন্ট্রোল হাতে কন। হ্যাঁ, তীব্র রাসায়নিক শূন্যতার মধ্যে যৌক্তিক মস্তিষ্ক হিসাব মেলাতে বসে এবং বুঝতে পারে একটি ক্ষণিকের জৈবিক উত্তেজনার জন্য কতটা অমূল্য মানসিক শক্তি বিসর্জন দেওয়া হয়েছে। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় তীব্র ঘৃণা। তার মানে পাওয়ার জন্য যুক্তিবোধ হারানো এবং পাওয়ার পর ঘৃণা করতে গিয়ে যুক্তিবোধ হারানো, এই দুটি অবস্থা আসলে একই স্নায়বিক মুদ্রার এপিটোপিট। একদম ঠিক বলেছেন। এটি কোনো সাময়িক বা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি চলমান মনস্তাত্ত্বিক চক্র। শেক্সপিয়ার এই চক্রের কথা বলতে গিয়ে বুঝিয়েছেন যে কামনা একটা মানুষকে পাওয়ার আগে, পাওয়ার সময় এবং পাওয়ার পরে এই তিনটি অবস্থাতেই চরম অস্থিরতা এবং উন্মাদনার মধ্যে রাখে। হ্যাঁ, হ্যাড, হ্যাভিং এবং ইনকোয়েস্ট, এই তিনটে পর্যায়। কোনো অবস্থাতেই মস্তিষ্ক শান্ত থাকতে পারে না। এই তিনটে পর্যায়, অন্বেষণ, প্রাপ্তি এবং পরবর্তী শূন্যতা, মানুষের স্নায়বিক অবক্ষয়ের সবচেয়ে নিখুঁত মানচিত্র। যখন অন্বেষণ বা খোঁজার কাজটি চলছে, তখন ডোপামিনের প্রভাবে একটা তীব্র অস্থিরতা মস্তিষ্ককে আচ্ছন্ন করে রাখে। যাকে বলে চেজিং দ্য হাই। রাইট, যখন মানুষ সেই আকাঙ্ক্ষার খুব কাছাকাছি পৌঁছায় বা পাওয়ার মুহূর্তে থাকে, তখন চরম বন্য এবং নিয়ন্ত্রণহীন উত্তেজনা কাজ করে, আর পেয়ে যাওয়ার পরপরই যখন ডোপামিন ক্র্যাশ করে, তখন গভীর শূন্যতা গ্রাস করে। একটা চরম হতাশা। হ্যাঁ, এই পুরো চক্রটি আসলে মানুষের জীবনী শক্তিকে তিলে তিলে নিঙড়ে নেয়, কারণ মস্তিষ্ক এই তিনটি দশার কোনোটিতেই স্বস্তিতে থাকতে পারে না। এই পুরো ব্যাপারটাকে ক্যাসিনোর কোনো অত্যাধুনিক স্লট মেশিনের সাথে তুলনা করা যেতে পারে বলে আমার মনে হচ্ছে। দারুণ একটা উপমা। স্লট মেশিনের সাথে কিভাবে মেলাচ্ছেন? ধরুন, স্লট মেশিনে যখন কয়েন ফেলে লিভার টানা হয়, তখন চাকাগুলো ঘুরতে থাকে। ওই ঘোরার সময়টাতে মস্তিষ্কে যে পরিমাণ উত্তেজনা এবং আনন্দ কাজ করে, জেতার পর সেই আনন্দটার থাকে না। হ্যাঁ, জেতার পর বরং একটা শূন্যতা তৈরি হয়। ঠিক, চাকা ঘোরার ওই শব্দ, আলো আর প্রত্যাশাই আসল আসক্তি। অথবা এটিকে একটি 3D হোলোগ্রামের সাথেও মেলানো যায়। ধরুন মরুভূমির মরীচিকার মতো আর কি। মরীচিকা? মানে দূর থেকে জল মনে হয়। হ্যাঁ, দূর থেকে দেখে মনে হয় সেখানে অত্যন্ত লোভনীয় কিছু রাখা আছে, যা পেলে জীবনের সব অপ্রাপ্তি ঘুচে যাবে, তৃষ্ণা মিটে যাবে। কিন্তু কাছে গিয়ে স্পর্শ করার সাথে সাথেই সেই হোলোগ্রামটি বা মরীচিকা মিলিয়ে যায়। হাতে থাকে কেবল বাতাস আর তপ্ত বালি। অসাধারণ একটা তুলনা দিয়েছেন। যাকে চরম সুখ মনে করা হয়েছিল, বাস্তবতার সংস্পর্শে আসতেই তা গভীর দুঃখে পরিণত হয়। সোর্সে খুব সুন্দরভাবে বলা হয়েছে, এটি সামনে থেকে একটি প্রতিশ্রুত আনন্দ, কিন্তু পেছনে ফেলে যায় কেবল একটি অবাস্তব স্বপ্ন, বিহাইন্ড আ ড্রিম। স্লট মেশিন এবং হোলোগ্রামের এই উপমা দুটি ডোপামিন চালিত মস্তিষ্কের ইউটোপিয়ার সাথে দারুণভাবে মিলে যায়। আগেই বলেছি, ডোপামিন আনন্দ দেয় না, আনন্দের প্রত্যাশা তৈরি করে। হ্যাঁ, জয় প্রপোজড। ঠিক তাই। শেক্সপিয়ার যাকে জয় প্রপোজড বলেছেন, সেটিই হল এই প্রতিশ্রুত আনন্দ। মস্তিষ্ক ভবিষ্যৎ নিয়ে একটা কল্পস্বর্গ তৈরি করে। এই কল্পস্বর্গে সবকিছু নিখুঁত। কিন্তু বাস্তবে তো কিছুই নিখুঁত না। একদম। কিন্তু যখনই বর্তমান সেই ভবিষ্যতের জায়গায় চলে আসে, তখন সেই প্রতিশ্রুতির আর কোনো অস্তিত্ব থাকে না। তা স্রেফ একটা বিলীন হয়ে যাওয়া স্বপ্নে পরিণত হয়, কারণ মস্তিষ্ক বুঝতে পারে হোলোগ্রামের ভেতরে আসলে কিছুই ছিল না। সত্যিই তাই। বাস্তবে যা কখনোই ধরা দেয় না, তার পেছনে ছুটে মানুষের এই যে শক্তির নিদারুণ অপচয়, সেটাই এই চক্রের সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডি। মানুষ আসলে বস্তুটি চায় না, সে ওই প্রত্যাশার ঘোরটিকে চায়। এই চক্রের ভয়াবহ দিকটি কেবল ব্যক্তি পর্যায়ে বা ব্যক্তিগত মনস্তত্ত্বে আটকে নেই। শেক্সপিয়ার এই মনস্তাত্ত্বিক পতনকে একটি সার্বজনীন বা বৈশ্বিক সত্যের জায়গায় দাঁড় করিয়েছেন সনেটের শেষে। হ্যাঁ, শেষ 2 লাইন খুব পাওয়ারফুল। বলা হচ্ছে, পৃথিবীর সব মানুষই এই ধ্বংসাত্মক চক্রের সত্যতা জানে।
সবাই জানে যে এই ক্ষণস্থায়ী কামনার শেষ পরিণতি হল তীব্র শূন্যতা বা এক ধরনের মানসিক নরক। তবুও কেউই এই ফাঁদ এড়াতে পারে না। ঠিক, প্রবৃত্তি প্রথমে স্বর্গার মতো মনে হলেও শেষ পর্যন্ত তা নরকের দিকেই টেনে নিয়ে যায়। টু শ্যান দ্য হেভেন দ্যাট লিডস ম্যান টু দিস হেল। এখানে মানবীয় জ্ঞানের সীমাবদ্ধতার একটি অত্যন্ত নির্মম চিত্র ফুটে ওঠে। আমরা সাধারণত মনে করি জ্ঞান মানুষকে রক্ষা করবে। নলেজ ইজ পাওয়ার, এমনটাই তো বলা হয়। হ্যাঁ, কেউ যদি জানে যে আগুনে হাত দিলে পুড়ে যাবে, তবে সে নিশ্চিতভাবেই হাত দেবে না। কিন্তু মানব চরিত্রের এই বিশেষ ক্ষেত্রে জ্ঞান প্রবৃত্তির কাছে পুরোপুরি অসহায়। পুরোপুরি অসহায়। হ্যাঁ, পৃথিবীর প্রায় প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষ জানে যে লালসার শেষ পরিণতি মানসিক যন্ত্রণা এবং আত্মগ্লানি, কিন্তু সেই প্রলোভন থেকে নিজেকে সরিয়ে আনার উপায়ে কারও জানা নেই। যুক্তিবোধ সেখানে সম্পূর্ণ পঙ্গু হয়ে যায়। কিন্তু এখানেই তো আমি একটা বড় ধাক্কা খাচ্ছি। কেন? মানুষের মস্তিষ্ক এবং যুক্তিবোধের চূড়ান্ত পরাজয় বলে মনে হচ্ছে এটা। মানুষ যদি সব জেনে শুনেই এই ধ্বংসের দিকে এগিয়ে যায়, তবে কি বলা যায় যে এই নরকের যাত্রাপথে এক ধরনের অবচেতন ইচ্ছা লুকিয়ে আছে? অবচেতন ইচ্ছা, মানে সেলফ স্যাবোটেজ? হ্যাঁ, মানুষ হয়তো জানে যে পরে কষ্ট হবে, তবুও সে মনে করে ওই সাময়িক স্বর্গ বা ক্ষণিকের আনন্দের আকর্ষণ এতটাই তীব্র যে পরের কষ্টটুকু সে মেনে নিতে প্রস্তুত। কারণ সব জেনেও যখন কেউ ফাঁদে পা দেয়, তখন তো তাকে আর নিছক দুর্ঘটনা বলা যায় না। মস্তিষ্ক এই জায়গাটিতে অত্যন্ত ধূর্ত একটি কৌশল অবলম্বন করে। কেমন কৌশল? বিজ্ঞানের ভাষায় একে কগনিটিভ ডিসোনেন্স বা জ্ঞানীয় অসঙ্গতি কমানোর কৌশল বলা যায়। মানুষ হয়তো সচেতনভাবে ধ্বংস চায় না, কিন্তু মস্তিষ্ক তাকে এই বলে প্রবোধ দেয় যে হয়তো আমার ক্ষেত্রে ব্যাপারটা এবার আলাদা হবে। আচ্ছা, মানে নিজের সাথে নিজেই চিটিং করা। ঠিক, অথবা ভাবে আগেরবার আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, কিন্তু এবার ঠিকই সময় মতো থেমে যেতে পারব। নিজেকে ক্রমাগতই মিথ্যে সান্ত্বনা দেওয়ার প্রক্রিয়াটিও ওই ধ্বংসাত্মক চক্রের একটি অবিচ্ছেদ্য অংশ। ওয়াও! তার মানে ফ্রন্টাল কর্টেক্স তখন আদিম প্রবৃত্তির এই মিথ্যা যুক্তির কাছে পুরোপুরি আত্মসমর্পণ করে। একদম। জ্ঞান থাকা সত্ত্বেও সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে না পারার এই যে নিদারুণ ব্যর্থতা, শেক্সপিয়ার সেটাকেই মানব চরিত্রের সবচেয়ে দুর্বল জায়গা হিসেবে তুলে ধরেছেন। নলেজ তখন জাস্ট একটা সাইলেন্ট স্পেকটেটর। হ্যাঁ, জ্ঞান এখানে কেবল একজন নীরব দর্শকের ভূমিকা পালন করে, যে শুধু বসে বসে পতন দেখে কিন্তু কিছুই করতে পারে না। শেক্সপিয়ারের এই অসাধারণ মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ থেকে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট। জীবনী শক্তির অপচয় থেকে শুরু করে ক্ষণস্থায়ী লালসা, মোহভঙ্গের পর তীব্র ঘৃণা, উন্মাদনার ৩টি পর্যায় এবং পরিশেষে স্বর্গের মোড়কে থাকা নরকের যে সম্পূর্ণ চক্র, তা অস্বীকার করার আসলে কোনো উপায় নেই। না, কোনো উপায় নেই। এটা চিরন্তন সত্য। ৪০০ বছর আগে লেখা একটি কবিতা আধুনিক নিউরোসায়েন্সের প্রতিটি ধাপকে, ডোপামিনের উত্থান পতনকে এতটা নিখুঁতভাবে বর্ণনা করতে পারে, তা সত্যি অভাবনীয়। এটি কেবল একটি পুরনো সাহিত্যকর্ম নয়, এটি মানব মস্তিষ্কের একটি এক্স-রে রিপোর্ট। এটি মানুষের মনস্তত্ত্বের এমন একটি চিরন্তন আয়না যেখানে কালের কোনো প্রভাব নেই। সমাজ, সংস্কৃতি বা প্রযুক্তির যত অভাবনীয় পরিবর্তনই হোক না কেন, মানুষ চরিত্রের এই মূলগত স্নায়বিক দুর্বলতাগুলোর কোনো পরিবর্তন হয়নি। মস্তিষ্ক আজও ঠিক একইভাবে সেই টোপ গেলে। হ্যাঁ, ঠিক একইভাবে সেই টোপ গেলে এবং একইভাবে অনুশোচনায় দগ্ধ হয়। আর ঠিক এই জায়গাটিতেই আধুনিক জীবনের জন্য একটি নতুন চিন্তার দুয়ার খুলে যায়। হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপটে এটা আরও বেশি প্রাসঙ্গিক। কারণ ৪০০ বছর আগের মানুষের কাছে এই প্রলোভনগুলো হয়তো কিছুটা সীমিত ছিল, কিন্তু আজকের আধুনিক ডিজিটাল দুনিয়ার দিকে তাকালে দেখা যায় চারপাশের পরিবেশে প্রতিনিয়ত ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা ক্ষণস্থায়ী আনন্দের নানা টোপ ছড়িয়ে রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়া, গেমিং, শর্ট ভিডিও সবকিছুই তো তাই। ঠিক, সেটা সোশ্যাল মিডিয়ার অবিরাম স্ক্রোল করা হতে পারে, ভার্চুয়াল দুনিয়ার কোনো প্রলোভন হতে পারে, বা স্ক্রিনের পেছনের অন্য যে কোনো আসক্তি হতে পারে। শেক্সপিয়ারের এই স্বর্গের মোড়কের নরক কি বর্তমান আধুনিক জীবনের প্রতিটি দিনেই ঘটছে না? আমরা প্রতিনিয়ত সেই ফাঁদে পা দিচ্ছি। প্রতিনিয়ত এমন অসংখ্য হোলোগ্রাম বা মরীচিকার পেছনে ছুটে আধুনিক সমাজও কি একইভাবে নিজের সবচেয়ে মূল্যবান মানসিক শক্তির অপচয় করছে না? এই অদৃশ্য স্নায়বিক চক্র এবং সেই চিরন্তন টোপ থেকে বাঁচার কোনো উপায় কি আদৌ আছে, নাকি মানুষ আজীবন এই ফাঁদেই ঘুরপাক খাবে? সেটাই এখন প্রতিটি মানুষের জন্য সবচেয়ে বড় ভাবনার বিষয়।
আজকের এই গভীর বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি।